এই পরিস্থিতির জন্য প্রধানত অন্তর্বর্তী সরকারের দায়-দায়িত্বটাই হচ্ছে সবচেয়ে বেশি। এই উপদেষ্টা ছাত্রদেরকে কথা শুনতে গিয়ে উনি যে নাস্তানাবুদ হচ্ছেন, কি কলঙ্কিত উনি যে হবেন, আমি শেষমেশ আমি বুঝতে পারতেছি না। এক কাট্টা সমর্থন আমরা দিয়ে আসছি সরকারকে। নিয়ন্ত্রণ না করে, সব রাজনৈতিক আলোচনা না করে কেন উনি ঘোষণা দেবেন উনি চলে যাবেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 15 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত হয়ে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানে মূলত আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে, আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি, অর্থনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। মূলত আমরা আজকে আলোচনা কেন্দ্রবিন্দু রেখেছি কেন বাড়ছে অনৈক্য। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দিব আপনাদের সাথে। আমার বাঁ পাশে আছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এরপরে আছেন কমরেড সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। শুরু করতে চাই আলোচনা, তার আগে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এরই মধ্যে বিএনপির সাথে আলোচনা শুরু করেছেন যমুনায় প্রধান উপদেষ্টা, এরপরে জামায়াত ইসলামীর সাথে এবং এনসিপির সাথে আলোচনা করবেন। আলোচনা পরবর্তী যে সিদ্ধান্ত আসবে সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরবো কিংবা আলোচনা করব। আজকে যে আলোচনা কেন্দ্রবিন্দু কেন বাড়ছে ঐক্য নিয়ে আলোচনা শুরু করতে চাই। হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে শুরু করি। আমরা 5ই আগস্টের পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করলেন, আসলে যারা ছাত্র অভ্যুত্থানের নেতৃত্ব দান করেছিলেন সেই নেতৃত্ব দানকারীরা, সকল রাজনৈতিক দল, জনগণ মিলে এই প্রধান উপদেষ্টাকে ক্ষমতার জন্য বসিয়েছেন। আসলে জনগণের যে প্রত্যাশা ছিল একটি সুষ্ঠু নির্বাচন এবং দেশের যে 16 বছরে অপশাসন তৈরি হয়েছিল সেখান থেকে আসলে উন্নতি করা, এই 9.5 মাস না পেরোতেই আবার আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়গুলো সামনে আসছে। আসলে এই পদত্যাগের প্রশ্ন এই অল্প সময়ের মধ্যে কেন আসছে? প্রধান উপদেষ্টার যে কার্যকলাপ সেটা বা যেটা জাতির উদ্দেশ্য বা জাতির চাওয়া ছিল সেক্ষেত্রে আসলে জাতি কতটুকু প্রাপ্য বা পাচ্ছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাই টিভির সামনে দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক সাইফুল হক ভাইকে শুভেচ্ছা। আসলে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, অচল অবস্থায় যা সৃষ্টি হয়েছে, আজকে বাংলাদেশে যা যা ঘটলো, এটা একটা কোনো সভ্য দেশের কোনো ঘটনা না, এটা কোনোভাবেই কাম্য না। আর এই সমস্ত ঘটনার জন্য দায়ী বলি আর সৃষ্টিকর্তা বলি তিনি হলেন প্রধান উপদেষ্টা। উনি প্রধান উপদেষ্টা প্রথম থেকে রাজনৈতিক দলগুলিকে অবজ্ঞা করেছেন। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিনে তাদের ত্যাগ, তাদের অত্যাচার নির্যাতন সহ্য করা, তাদের জুলুম নির্যাতনের যে শিকার হয়েছে সব কিছু অস্বীকার করে উনি বলে বসলেন যে সমস্ত কিছু ছাত্ররা করেছে। এবং সবচেয়ে লজ্জাস্কর ব্যাপার যেটা উনি নিজের মুখে বলেছেন, ছাত্ররা আমাকে অ্যাপয়েন্ট করেছে, ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। এখানে থেমে থাকলেও তো হতো, উনি জাতিসংঘের সাধারণ পরিষদের মিটিংয়ে গিয়ে সেখানে বিল ক্লিন্টনের সাথে একটা অনুষ্ঠানে উনি দুজনকে পরিচয় করে দিলেন যাদের নিয়ে এখন বিতর্ক হচ্ছে। মাহফুজ আলম, এনারা কী বলে, এরা মাস্টার মাইন্ড। আমি ওই দিনই প্রতিবাদ করেছিলাম তীব্রভাবে এবং লাইফে গিয়ে। ওখানেও যে থেমে থাকতো তাই সংকট সৃষ্টি হতো না। উনি প্যারিসে গিয়ে আবার বললেন ছাত্রদের উদ্দেশ্য করে, তোমরা দল করো। ছাত্রদের দল করার ইচ্ছা ছিল না, ওরা চেয়েছিল বা ওদের থাকলে ভালো হতো, ওরা যদি যেভাবে আন্দোলনটা করেছিল, ওরা যদি ওরা নিজেদের সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামেই যদি থাকতো এবং বলতো বাংলাদেশটাকে সুন্দরভাবে চলতে হবে, যারাই অন্যায় করবে, যারাই এর ব্যত্যয় করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে, তাহলে একটা ইউনিটি থাকবে, ফোর্স থাকতো। এবং সেটা দেশটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা এখানে একটা ওই কী বলবো, একটা পরামর্শদাতা হোক বা একটা আবদার করে হোক বা একটা ধমক দিয়ে হোক বা তাদের কর্মের পরিপ্রেক্ষিতে বলতে পারে যে আমরা এত কষ্ট করে আমরা স্বৈরাচারকে উৎখাত করেছি, কেন এভাবে দেশ চলবে, এইভাবে চলতে হবে, তাহলে সবাই কথা শুনতো। এখানে উনি নষ্ট করলেন, এই ছাত্রদেরকে দিয়ে দল করলেন। ছাত্রদেরকে বললেন তো রাজনৈতিক দল করো, ছাত্রদের দিয়ে বলতো ছাত্র সংগঠন করে সেটাকে নিয়ে তোমরা কন্টিনিউ করো, দেশের পরিস্থিতিকে তোমরা অবলোকন করো, তা না করে দল করতে বললেন। এবং এটাও উস্কালেন যে তোমাদের জনপ্রিয়তা, তোমাদের মানুষ চেনে। ছাত্ররা তো বলেছে যে আমরা কীভাবে জনগণকে আমাদেরকে এত চিনবে, কেন তোমাদের চিনবে, তোমাদের তো জনগণকে তুমি গ্রহণ করো, এই বলে এই যে ছেলেগুলিকে নষ্ট করে দিল। নষ্ট এখন এমনভাবেই করেছে যে এখন সারা বাংলাদেশে এদের ভিতরে বিতর্ক শুরু হয়েছে। আপনার এপিএস কার সজীব আহমেদ, মানে ওই যে আসিফ মাহমুদ সজীবের এপিএস ছিল, আরেকজন তাদের বিদেশ যাত্রা নিষেধ এয়ারপোর্টে করে দিয়েছে।
8-9 মাস এই অবস্থা, এই অবস্থা। এখন অনেকেই তো বলা শুরু করেছে, আমি যদি ওইটা বলতে চাই না, ফ্যাসিস্ট সরকার যা করেছে তার সাথে এই সরকার তুলনা করতে চায় না, সে দুর্নীতিরও তুলনা করতে চায় না। কিন্তু এখন দুর্নীতি কোনো ক্ষেত্রেই কমেনি। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার আপনার প্রমোশনের ক্ষেত্রে বলেন, নিয়োগের ক্ষেত্রে বলেন, আপনার ট্রান্সফার ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা জায়গায় রন্ধে রন্ধে দুর্নীতি। আপনার বাণিজ্য বলেন, গ্রেপ্তার বাণিজ্য বলেন, মামলা বাণিজ্য বলেন, সব হচ্ছে, সবই হচ্ছে। আমি তার সাক্ষী, জ্বলন্ত সাক্ষী। এই সমস্ত কিছুর মূলে সব কিছু সৃষ্টিকর্তা উনি নিজে। আজকে কেমন আমার কষ্ট লাগছে ওনার জন্য। এখন যখন আওয়ামী লীগ তাকে টুস করে থেকে চুয়ান দিতে চেয়েছিল, বেগম খালেদা জিয়াকে টুস করে পদ্মানদী ফেলে দিতে চেয়েছিল, তখন ওনার পক্ষে অনেক কথা বলেছে। ওনার মধ্যে একটা লোকের বিরুদ্ধে এই ধরনের কথা বলা ঠিক না। আজকে ওনাকে নিয়ে কী হচ্ছে, কী নাটক হচ্ছে। আজকে কেউ কেউ দেখলাম শাহবাগে যাচ্ছে, কি মার্চ ফর ইউনুস। আপনি চিন্তা করতে পারেন, কালকে বল গো ফর ইউনুস, কী হবে? এই যে বিতর্ক সৃষ্টি করে দিল, এই উপদেশটা ছাত্রদেরকে কথা শুনতে গিয়ে উনি যে নাস্তানাবুদ হচ্ছেন, কি কলঙ্কিত উনি যে হবেন, আমি শেষমেশ আমি বুঝতে পারতেছি না। যেভাবে আজকে ওনার বিরুদ্ধে বিভিন্ন কথা বলতেছে ওই কারণে, এবং আজকে মেয়েরা মিছিল বের করতেছে, যে কোনো সাধারণ মেয়েরা মিছিল বের করতেছে, ওখানে গিয়ে মিছিল বের করতেছে। কেউ কেউ আবার বলছে যে নির্বাচন ঠেকানোর জন্য প্রথম শহীদের খাতার নাম লেখাবো। আচ্ছা, এইটা কোনো একটা কথা হলো? এই যে ওনাকে 5 বছর রাখতে হবে এই জন্য শাহবাগে চলো, এটা কোনো কথা হলো? উনি তো বলতে পারেন যে এগুলো করেন না, যতক্ষণ পর্যন্ত নিজের মুখ দিয়ে না বলেন ততক্ষণ হবে এগুলি। আর এগুলি সম্মান তাদের বাড়ছে। 5,000 মানুষ যদি বলে যে আপনাকে থাকতে হবে, 10,000 লোক যদি বলে থাকতে হবে না, তখন কী করবেন? এই অবস্থা উনি নিয়ে গেছে, নিজে সৃষ্টি করছে। এইরকম একটা দেশের একটা ক্রাইসিস মুভমেন্টে উনি নিয়ন্ত্রণ না করে, সব রাজনৈতিক আলোচনা না করে কেন উনি ঘোষণা দেবেন, উনি চলে যাবেন কেন? ঘোষণা দেওয়ার আগে চুপিচাপি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক বসা হচ্ছে। আজকে যেমন বসছেন, এইভাবে আগে বসতে পারতেন, যে আমি যদি আমার কার্যক্রম সঠিক মতো করতে না পারি তাহলে আমি এখানে থাকতে পারবো না। আপনি বলেন কি সিদ্ধান্ত দিন, উনি নিয়ে ঘোষণা দেন। এখন কেন বসছেন? এখন কেন বসছেন? এখন বসে একদিন যাবে। আমি বলি এই ক্রাইসিস থেকে এখান থেকে বেড়ে আসতে যেন পারে দেশ জাতি, তাহলে মহাবিপদে আমরা পড়বো, এই প্রত্যাশা। ধন্যবাদ। ফিরবো আপনার কাছে কমরেড সাইফুল হক। আসলে জাতি যে আশাটা দেখেছিল 5ই আগস্টের পরে দেশ পুনর্গঠন হবে, দুর্নীতি থেকে শুরু করে সব প্রতিষ্ঠান যেগুলো আসলে রাজনীতিকরণ করা হয়েছিল সেগুলো পরিবর্তন হবে, কিন্তু 9.5 মাস পরে এসে যখন প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়গুলো সামনে আসছে, তাহলে আসলে দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে? এই দেশকে আসলে আর পরিবর্তন করার আর কোনো সুযোগ থাকবে কিনা? আসলে আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন হাবিবুর রহমান হাবিব। দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকেও আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই। যেটা আপনি উল্লেখ করছিলেন যে সরকারের 10 মাস যখন শুরু হয়েছে, এখন এরকম একটা সময় তো সরকারের প্রধান তার পদত্যাগের যে গুঞ্জন বা যে কথাবার্তা, এটা তো নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিত। এটা আমরা কামনা করিনি, এবং এটা খুব বেশি বলতে পারেন আমাদের দিক থেকে আমরা তো যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠা আমাদের এটা নিয়ে বাড়ছে। তো যেটা একটু আগে হাবিবুর রহমান হাবিব বলছিলেন, উনি একটা প্রেক্ষিত বললেন। তো আমরা তো এই সরকারকে আমাদের 16 বছর 36 দিনের যে লড়াই, এরপরে যে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান, আমরা সবাই এক কাট্টা সমর্থন আমরা দিয়ে আসছি সরকারকে। কিন্তু খেয়াল করবেন যে গত 9-10 মাসে রাজনৈতিক দলগুলো যে অভূতপূর্ব সমর্থন, তার যে ঐকান্তিক সরকারের পিছনে দাঁড়িয়ে যাওয়া, সরকার এটার তাৎপর্যটা বুঝতে পারেনি। এর তাৎপর্য, এর যে মর্যাদা, এবং এই দলগুলোর সমর্থনটাকে কার্যকারীভাবে যে কাজে লাগানো, মানে সামগ্রিক পরিস্থিতির ক্ষেত্রে একটা গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে সরকার এটাকে পরিপূর্ণভাবে উপলব্ধির মধ্যে নেওয়া, কার্যকারী করা, বাস্তব পদক্ষেপগুলোর মধ্য দিয়ে সেটা আমরা খুব বেশি লক্ষ্য করিনি। 2 হচ্ছে যে এই পরিস্থিতির জন্য প্রধানত অন্তর্বর্তী সরকারের দায়িত্বটাই হচ্ছে সবচেয়ে বেশি। অনেকগুলো পার্ট আছে, কিন্তু এটার প্রধান দায়িত্ব নিশ্চয় অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করতে হবে। সরকার চরিত্র বৈশিষ্ট্যের দিক থেকে তার একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সবার
সমর্থনের মধ্য দিয়ে তারা সরকার। কিন্তু এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক তাদের যে এনগেজমেন্ট দরকার ছিল, কথাবার্তা, আলাপ আলোচনা, বোঝাপড়া, পরামর্শ করা, যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপের আগে আপনি কথা বলবেন, মতামত নেবেন, পরামর্শ করবেন। অনেক দিন ধরে 3বার আমাদের সাথে কথাবার্তা বলার বাইরে বাস্তবে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার এক ধরনের দূরত্ব তারা বজায় রেখেছে। কিছুটা বলতে পারেন প্রতিপক্ষ তারা বানিয়ে ফেলেছে রাজনৈতিক দলগুলোকে। কি কারণে আসলে এই অথচ রাজনৈতিক আমরা দলের সাথে দূরত্ব বাড়ার বড় কারণ হচ্ছে তারা একটা বিশেষ দলকে সমর্থন করতে যে তাদেরকে কোলে পিঠে করে দলটা তৈরি করা, দলটাকে গড়ে তোলা, এটা করতে যে, এবং যারা এখন সরকারের ভেতরে যাদের প্রতিনিধিরা আছেন, বাইরেও আছেন, এবং প্রকাশ্যে যেটা হাবিব ভাই একটু আগে বলছিলেন, প্রকাশ্যে যখন বলছেন যে তারাই দলটাকে, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা মদত জুগিয়ে যাচ্ছেন, তার মানে বাকিদের সাথে তাহলে স্বাভাবিকভাবে সরকারের আচরণ প্রমাণ করছে বাকিদের সাথে তারাই কিন্তু এক ধরনের দূরত্ব, এক ধরনের বলতে পারেন বৈরী সম্পর্কের জায়গাটা তারা কিন্তু ঠেলে নিয়ে যাচ্ছেন। তাহলে সরকারের নিরপেক্ষতা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে একটা, এবং এটা দায় দায়িত্বটা অবশ্যই এই অন্তর্বর্তী সরকার গ্রহণ করতে হবে। 2 নম্বর হচ্ছে সরকার এমন সমস্ত এজেন্ডা, এমন সমস্ত ঝাঁপি তারা খুলে বসছেন যেগুলো তাদের এখতিয়ারের বাইরে। মানবিক করিডোরের প্রশ্ন, বহুল আলোচিত প্রশ্ন, বন্দরের বিদেশি কোম্পানিকে দীর্ঘমেয়াদী একটা লিজ দেবার যে আলোচনা, তো যেগুলো রাজনৈতিক দলগুলো জানে না, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা জানেন না, তো যেটার সাথে আমার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নটা প্রত্যক্ষভাবে যুক্ত। এবং এই অঞ্চলকে কেন্দ্র করে আমরা জানি বিভিন্ন পরাশক্তির, যারা বাংলাদেশকে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে যারা বহুদিন ধরে কাজে লাগাতে চায়, পরোক্ষভাবে এইগুলোর মধ্য দিয়ে সেই সুযোগ করে দেয়া হচ্ছে কিনা, নাগরিক হিসাবে এই ব্যাপারে প্রত্যেকের উদ্বেগ ব্যক্ত হয়েছে, উৎকণ্ঠা ব্যক্ত হয়েছে। এটা যে কথা বলা, পরামর্শ করা তারা কোনো প্রয়োজন বোধ করেননি। তাদের প্রধান এজেন্ডার বাইরে চেয়ে, প্রধান ম্যান্ডেটের বাইরে যে তারা এমন সমস্ত বিষয় তারা খুলে বসছেন যেগুলো নানা ধরনের বিতর্ক, অর্থাৎ তাদের নানা এজেন্ডা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা কি তাহলে অন্য কারো এজেন্ডা নিয়ে তারা এসছেন? তো এটা তো একটা অনির্বাচিত, একটা জবাবদিহীন সরকারের, যে সরকার খণ্ডকালীনের জন্য অল্প সময়ের জন্য এসছেন, একটা স্বল্প সময়ের জন্য যে সরকার এসছেন, তাদের তো এগুলো দায়িত্ব নেবার কথা না। কোনো ব্যাপারে যদি খুব জরুরি কোনো ব্যাপার থাকে, কথা বলবেন, আলোচনা করবেন, পরামর্শ করবেন, একটা ঐক্যমতের ভিত্তিতে সরকারটা চলবে। আরেকটা হচ্ছে এখন সরকারের তারপরে গুরুতর সমন্বয়হীনতা। সরকার কারা চালাচ্ছেন আপনি নিজেকে উপস্থাপক হয়ে আপনি এটা খুব জোর দিয়ে বলতে পারবেন? প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা সরকার আমরা দেখছি, উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আমরা দেখছি নানা বিতর্কিত ব্যক্তিরা ইতিমধ্যেই যাদের আচরণ, ভূমিকা বহু বিতর্কে জন্ম দিয়েছে। ছাত্র উপদেষ্টাদের নিয়ে তো বিতর্ক তো আছেই, প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক যে উপদেষ্টা, এবং সাম্প্রতিক যে উত্তেজনা, সরকারের সাথে দলগুলো যে দূরত্ব, সরকারের সাথে যেটা গণমাধ্যমে ব্যাপকভাবে বেরিয়ে এসছে, সশস্ত্র বাহিনীগুলোর যে অনাকাঙ্ক্ষিত যে দূরত্ব, এক ধরনের বলতে পারেন স্বাভাবিক সম্পর্কে যে অবনতিটা ঘটেছে, এবং সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি ভূমিকা পালন করছেন, নানাভাবে বেরিয়ে এসছে তিনি ঘোড়ার টপকিয়ে যে ঘাস খাওয়া যেটা আর কি, এবং এটা করতে যেয়ে তিনি করা মানে আগুনের মধ্যে অনেকটা ঘি ঢেলে দেওয়া। জি, তার মানে হচ্ছে তারা এমন একটা জায়গা তৈরি করেছেন যেগুলোকে সামাল দেওয়া যাচ্ছে না। এবং আপনি এক যাত্রায় 2 ফল, আপনি সাম্প্রতিককালে যমুনার চারপাশে নিষিদ্ধ করার, সরকারের সমর্থকরা সমাবেশ করছে, মিছিল করছে, দাঁড়িয়ে যাচ্ছে, তাদেরকে ঠান্ডা পানি দিচ্ছেন, খাবার দাবারও হয়তো দিচ্ছেন। পরের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছেলেমেয়েরা সেখানে আপনি লাঠি মারছেন, গুলি করছেন, টিয়ার গ্যাস দিচ্ছেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন, হাসপাতালে যেতে হচ্ছে। তার মানে একদিনের ব্যবধানে 2টো আচরণ। তার মানে সরকারের মধ্যে অনেকগুলো সরকার, এই জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে একটা অস্থিতিশীল, একটা 10 মাস পরে আমি কি এখনো জোর দিয়ে বলতে পারছি কবে আমার গণহত্যার বিচারটা দৃশ্যমান হবে? আমি জোর দিয়ে এখনই বলতে পারছি না। অনেক দিন ধরে সংস্কার নিয়ে আমরা আলোচনা করছি,
এখনো পর্যন্ত আমরা কিন্তু কবে নাগাদ এই ঝাঁপিটা আমরা সম্পন্ন করে একটা জাতীয় নির্বাচনে কোনো রোডম্যাপ আমরা বলতে পারছি না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট যেটা, এই সরকারের প্রধান কর্তব্য যেটা, 16 বছর ধরে মানুষ যে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে, মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে, মানুষ তার রাজনৈতিক নেতৃত্ব নির্বাচন করবে, এখনো পর্যন্ত রাজনৈতিক দল জনগণের কাছে সুস্পষ্টভাবে কোনো পদক্ষেপ নাই। তার মানে সরকার অনেকগুলো এজেন্ডা তারা নিয়ে বসছেন। এই কারণের জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারের কর্তা ব্যক্তিদের এই সংকটের গভীরতা উপলব্ধির মধ্যে আমি একটু আগে বলবো, আজকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে সংকটের আমি দেখলাম, আমি উদ্বিগ্ন হয়েছি। এই ক্রাইসিসের গভীরতা সম্পর্কে সেখানে কোনো উপলব্ধি নাই, তাদের কোনো আত্মসমালোচনা নাই, কোনো আত্ম উপলব্ধি নাই, বরঞ্চ তারা পরোক্ষভাবে অন্যদেরকে দায়ী করবার একটা তৎপরতা তার স্টেটমেন্টের মধ্যে আমি কিন্তু আজকে লক্ষ্য করেছে। হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে শুরু করি। এর আগেও আমরা দেখেছি সরকার বা দেশের কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয় এবং নির্বাচন কবে হবে এই বিষয়গুলো আবার সামনে চলে আসে। নির্বাচন নিয়ে যে রাজনৈতিক দলগুলো চাওয়া আসলে নির্বাচনের রোডম্যাপ কিংবা নির্বাচনের দিনক্ষণ নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে তখন আসলে কবে হবে এই বিষয়গুলো আমরা সামনে দেখতে পাই। দায়িত্ব পালনে অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার, এমন একটি প্রেস রিলিজও পেয়েছি প্রধান উপদেষ্টার কাছ থেকে। আসলে দায়িত্ব পালন অসম্ভব কারা করছে এবং এই রাজনৈতিক দলগুলোর সাথে বসেই যখন কোনো সংকট পরিস্থিতির সমাধান করা হয় এবং নির্বাচনটা নিয়ে আলোচনা করা হয়, তাহলে নির্বাচন দিলে কি এই সমস্যাগুলো সমাধান হবে এবং আসলে এই অসম্ভব কারা করছেন দায়িত্ব পালনে? আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এক শ্রেণীর মানুষ বলা শুরু করেছে নির্বাচনকে সমস্যা সমাধান দিবে, নির্বাচন আবার বিএনপি ক্ষমতাকে লুটপাট করবে আওয়ামী লীগের মতো। তাহলে কী করবেন আপনি? দীর্ঘদিন ধরে নির্বাচন ছাড়া থাকবেন? আর এই 9 মাসে কী হয়েছে? 10 মাসে একটা জিনিস, একটা ঘটনা দেখাতো, একটা কাজ তারা করেছে দেখা, একটাও দেখাতে পারবে না। বড় সমস্যা সৃষ্টি করেছে তারা। এই দেখেন সাধারণ একটা ঘটনা, যেখানে নির্বাচন কমিশন চিরাঙের মেয়রকে শপথ পড়ানোর জন্য গেজেটভুক্ত করে নির্দেশ দিল, সেখানে চিরাঙের মেয়র শপথ পড়লেন, দক্ষিণীটাও বললেন, তারপরে একজন রিট করলো, পরে রিট পরে খারিজ হলো। তারপরে এখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শপথ না নেয়, কোর্ট বলছে কোর্টকেও মানে না, নির্বাচন কমিশনকেও মানে না, তাদের সরকার তারাই করেছে, তারা বলছে নির্বাচন কমিশন বিএনপির অফিস। এই যে অবাস্তব কথাবার্তা, এই সমস্ত নিয়ে যে সংকটটা সৃষ্টি করতেছে তারাই। এবং সাহেবুল যে কথাটা বলছেন আমি তার সাথে একমত পোষণ করে বলতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল, তারা একসাথে 14 দল মহাজোট করে সিট ভাগাভাগি করেছে, এই আসনে তুমি, এই আসনে তুমি করে আবার নাটক করতো, আবার মন্ত্রিসভা থাকতো, একগুর উপর তোমার বিরোধী দল দাও, আর পরবর্তী সময় আবার একসাথে নৌকায় দিয়ে নির্বাচন করে তামাশা করলো ক্ষমতার দম্ভে যে তুমি ওইদিকে যাও। এই সরকারও সেটা শুরু করেছে, তাদের উপদেষ্টা এখানে আছে। একজন যখন ছিলেন এখানে উপদেষ্টা, তখন বললেন যে উনি আমাদের এই এনসিপির সাথে কোনো সম্পর্ক নেই, পর থেকে উনি ওখানে যা হলেন আহ্বায়ক। এখন যে দুজন আছে আজকে বলছে তারা আমাদের কেউ না, আসলে কি তারা তা না? একই সাথে সরকারে আছে, একই সাথে বিরোধী দল আছে, এবং তারা যেভাবে বলতেছে সরকার কিন্তু সেভাবে আগাচ্ছে। আমি আজকে স্পষ্ট করে বলতে চাই, সরকার যদি এই সমস্ত যাদের পলিটিক্যালি সেই ধরনের মানে সিনিয়র পলিটিশিয়ান যারা না, বা সেই ধরনের অতীত অভিজ্ঞতা নেই, তাদের কথা মতো যদি সরকার পরিচালিত হয়, সেই সরকার ব্যর্থ হবে, এটা একটা নিশ্চিত বলা যায়। আমরা সরকারকে কতভাবে সহায়তা করেছি, আজকে 9-10 মাসে আমরা একটা হরতাল দেইনি, একটা অবরোধ দেইনি, একটা সরকারের বিরুদ্ধে একটা মিছিল করিনি, আমরা সরকারকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে যাচ্ছি। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলছেন এই সরকারের সফলতার মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো, আমরা যে কোনো মূল্যে সরকার সফল করব। তারপর আমাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসতেছে এই সরকারের সাথে সম্পৃক্ত যে সংগঠন, তারা একদিন স্টেট বলতে বিএনপির কারণে হচ্ছে না। নির্বাচন কমিশন নিয়েও তারা প্রশ্ন তুলেছে, এবং তারা আজকে আসিফ নজরুলের কথা বলছে, আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা বলছে, সালেহ আহমেদের কথা বলছে। সালেহ আহমেদের ভদ্রলোক সবাই জানে, ওয়াহিদুদ্দিন মাহমুদ একটা ভদ্রলোক সেটাও জানে। আসিফ নজরুল সম্বন্ধে নানান কথা থাকতে পারে, কিন্তু যখন তারা হারুনের কাছে গিয়ে যখন তারা স্বাক্ষর দিয়েছিল
আন্দোলন করব না, এই ধ্বংসযজ্ঞের সাথে যারা পর আমাদের সম্পর্ক নেই, আমরা সরকার পতনের আন্দোলনের সাথে নেই, এইটাই বলছিল। তখন কিন্তু আসিফ নজরুল আর বিএনপির মাহবুদ্দিন খোকন অ্যাডভোকেট ব্যারিস্টার এরা গিয়ে কিন্তু সেদিন এরা বের হলো, অ্যাডভোকেটরা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হলো, না বের হতো ওই বিবৃতি দিয়েই দিয়েছিল। আজকে তারা সব কিছুর মালিক হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাশ পড়ে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত হয় নাই, তারা সব কিছুর মালিক হয়ে মালিকানা দাবি করতেছে। এটাকে মানুষ মানবে? শহীদ হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, শহীদ হয়েছে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, টমটম কি ওভার চালক, পাঠাও চালক, টেম্পু চালক, তারা সাধারণ শ্রমিক শহীদ হয়েছে। তারা কয়জন হয়েছে? আজকে তাদের কোনো কথা নেই। আজকে শহীদরা তারা তাদের পরিবারের সাথে আজকে পর্যন্ত তালিকাটা করতে পারে নাই। কেন? কি করছে তারা? তাদের মন্ত্রিত্ব নিয়ে আসছে, আগে শহীদদের তালিকা তৈরি করা উচিত ছিল। এখন পর্যন্ত শহীদের তালিকা সঠিকভাবে নির্ধারণ করতে পারেনি। তাদের কাছে এখনও সঠিক মতো তাদের পুনর্বাসন ব্যবস্থা হয়নি। এই যে 20,000-এর মতো আহত সব দলেরই আছে, আমাদের তো প্রচুর আছে। কই তারা কি তাদের কোনো এখন পর্যন্ত সমাধান করতে পেরেছে? ক্ষমতায় যেতে হবে, এইটা নিয়েই তাদের হলো একে ধরতে হবে, ওকে বলতে হবে, ওর বিরোধিতা করতে হবে। এটা এত সহজ অর্জন থাকতে হয়, তারপরেই বা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি। কি অর্জন? আমরা এত বছর ধরে আন্দোলন করলাম, হ্যাঁ শেষে এসে কোটা সংস্কার থেকে একটা বৈষম্য আন্দোলন এসেছিল, আমরা তাদেরকে সমীহ করি। তার মানে কি তার মানে সবই তারা ডিকটেট করে জাতিকে। তারা কি সেই সক্ষমতা অর্জন করেছে? যে দল এখন পর্যন্ত নিবন্ধন তো হয়নি, যে দল এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সাথে তারা হয়নি, মানে নির্বাচন করার মতো তাদের সেই অনুমতি পায়নি, রেজিস্ট্রেশন হয়নি, নিবন্ধিত হয়নি, তারা ডিকটেট করে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না, একবার বলে, আবার বলছে গণপরিষদ নির্বাচন আগে হবে। কেন? তারা কেন এভাবে বলতে পারে? আলোচনা করতে পারে, পরামর্শ করতে পারে, ডিকটেশন তো করতে। ধন্যবাদ। ফিরবে আপনার কাছে কমরেড সাইফুল হক। আমরা যদি বলি সরকারের সাথে যে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব তৈরি হয়েছে, তেমনি কিন্তু সশস্ত্র বাহিনী কিংবা সেনাপ্রধানের একটা বক্তব্য আমরা দেখেছি। তিনি বলেছেন সরকারের অনেক সিদ্ধান্ত নিয়েছে যেটি সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হচ্ছে, অনেক বিষয়ে তারা অবগত নয়। আসলে নির্বাচন দিলেই কি আসলে এই অনৈক্য যেটা তৈরি হচ্ছে সেটি কি সংকটটা কাটবে? যদি তাই হয় তাহলে এই সরকারকে যে উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে সংস্কার কিংবা ফ্যাসিবাদের বিচার, সুষ্ঠু নির্বাচন, তাহলে এগুলো আসলে কি হবে? আসলে আপনাকে ধন্যবাদ। এমনিতে ধরুন সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্য রেখেছেন দুদিন আগে, এটা তো রাজনৈতিক দলগুলো এবং জনগণ তাদের চিন্তার এক ধরনের রিফ্লেকশন, এবং মানুষ এটাকে খুবই ইতিবাচকভাবেই মানুষ এটাকে গ্রহণ করেছে, বহুল আলোচিত হয়েছে সারা দুনিয়ার বিভিন্ন দেশে। যেখানে সেনাবাহিনী একটা জটিল সংকটজনক পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে চায়, ক্ষমতা দখল করতে চায়, নিজেদের একটা সেনা শাসন কায়েম করতে চায়, সেখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি গণতন্ত্রের পক্ষে বলছেন, একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কথা বলছেন, সরকারকে সর্বাত্মক সহযোগিতার কথা তিনি বলছেন, এবং তার বাহিনীর সদস্যদেরকে বলছেন তারা নিরপেক্ষভাবে কিভাবে পেশাদারি দক্ষতায় তারা দায়িত্ব পালন করবেন। তো এটা তো একটা বিস্ময়কর একটা ব্যাপার। তো সুতরাং এটা তো মনে করি ইতিবাচকভাবে এটাকে নেওয়া দরকার। এটা সরকারের জন্য ছিল বড় একটা সুযোগ। এই সুযোগটা সরকার কেন কাজে লাগাতে পারছে না? এবং খেয়াল করবেন গত 9-10 মাসে বেসামরিক প্রশাসন বা বিশেষ করে আইন শৃঙ্খলা দিক থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা কিন্তু একটা অসাধারণ ভূমিকা পালন করছেন। এমনিতে দেশ একটা আধা নৈরাজ্যিক অবস্থার দিকে চলছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি না থাকতো তাহলে কিন্তু আরও ভয়াবহ একটা অ্যানার্কি, ভয়াবহ নৈরাজ্যের জায়গাটা আমাদেরকে কিন্তু দেখতে হতো, যেখানে পরাজিত ফ্যাসিস্টরা যে কোনো ছুতায় তারা আবার ফিরে আসার চেষ্টা করছে, নাশকতার চেষ্টা করছে। সেখানে আমাদের সশস্ত্র বাহিনী সরকারের পেছনে দাঁড়িয়ে বেসামরিক প্রশাসনের সাথে অসাধারণ গুরুত্বব্যঞ্জক তারা একটা ভূমিকাটা পালন করছেন। স্বাভাবিক অবস্থায় সশস্ত্র বাহিনী বা সেনা প্রধানত্ব সমস্ত ব্যাপারে পাবলিকলি এরকম কথা বলার কথা না, কিন্তু অভ্যুত্থানের সময় খেয়াল করবেন তাদের ভূমিকার কারণের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট ছিল। তারা বলেছিল কিন্তু যে ছাত্রদের উপর গুলি চালাবে না, তারা সাংবিধানিকভাবে পতিত সরকারের কথা শুনতে তারা বাধ্য, কিন্তু গণজাগরণ, গণ অভ্যুত্থান, জনমতের কারণে তারা একটা দেশপ্রেমের পরিচয় দিয়ে
তারা গণহত্যার কোনোভাবে সহযোগিতা হতে চাননি, বরঞ্চ তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। এটা একটা অসাধারণ একটা ঘটনা। এবং তারপর থেকে, এবং প্রথমে ক্যান্টনমেন্টে যাওয়া, পরবর্তীকালে আমরা সবাই যে বঙ্গভবনে গেলাম 5ই আগস্টের সন্ধ্যায়, এরপর থেকে পুরো প্রক্রিয়াটা কিন্তু সেনাবাহিনীর 3 বাহিনী প্রধান তাদের কিন্তু উদ্যোগে অনেকটা তাদের তত্ত্বাবধানের ব্যাপারটা সংগঠিত হয়েছে। তার মানে তিনি এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা তিনি কিন্তু পালন করে আসছেন। স্বাভাবিক অবস্থায় এটা তো হওয়ার কথা না। এবং তারপরে তারা তারা মাঝে মধ্যে সরকারের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, এবং আমরা আশ্বস্ত হচ্ছি যখন সেনাবাহিনীর প্রধান এবং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান তারা যখন দেখা সাক্ষাৎ করেন, নিশ্চয়ই এটা আমাদের জন্য একটা আশাবাদের জায়গাটা তৈরি করে। কিন্তু যেটা আমি আগে উল্লেখ করছিলাম, তিনি যাকে স্পেশাল ক্ষমতা দিয়ে জাতীয় নিরাপত্তার দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে যে উত্তেজনা, যেটা টেনশনের জন্ম দিয়েছেন, যেটা অভূতপূর্ব। বাংলাদেশে এরকম দায়িত্ব অতীতে কেউ পেয়েছে, আর এবং সরকারের কেন এটা প্রয়োজন হলো দেওয়াটা, এটা একটা কারণ। আরেকটা যেটা আমি যে কথাটা বলতে চাই, যেটা আপনি বলছিলেন, গোটা যে পরিস্থিতি, আমি মনে করি এই সরকারের পদত্যাগ বা প্রফেসর ইউনূসের পদত্যাগ এটা সংকটের সমাধান না। আমরা বলেছি যেসব কারণের জন্য সরকার বিতর্কিত হয়েছে, যেসব কারণের জন্য সরকার নিজেকে দলগুলোর এক প্রায় মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এমনকি সেনাবাহিনীরও প্রায় তারা একটা উল্টো একটা অবস্থানের দিকে তারা যাচ্ছেন, আমি মনে করি সে বিতর্কিত পদক্ষেপ থেকে সরকার সরে আসেন। এই সরকারকে তো আমরা এখনো সমর্থন করছি, আমরা সমর্থন এবং চাই যে সরকার সফল হবেন, কিন্তু বিতর্কিত কাজ এবং পদক্ষেপ থেকে সরকারকে অতি অবশ্যই সম্ভব স্বল্পতম সময়ে সরে আসা দরকার আমাদের গণতন্ত্র এবং গণতান্ত্রিক অভিযাত্রার স্বার্থে। কমরেড সাইফুল হক, আপনাকে দিয়ে আবার শুরু করি। আপনি যেমনটি বিরতির আগে আলোচনা করছিলেন আসলে সেনাবাহিনী বা সেনাপ্রধানের ভূমিকা নিয়ে, আমরা যদি এই সরকারের ভিত্তিক প্রসঙ্গ টানি, তাহলে যেমন একদিকে ছাত্র জনতা সরকারের সমর্থন ছিল রাজনৈতিক দলগুলোর, এবং সশস্ত্র বাহিনী সেই সময় কিন্তু পুলিশ বাহিনী আমরা দেখেছি যে তাদের অবস্থান ছিল না। সশস্ত্র বাহিনীকে আমরা একটা ভিত্তি বলতে পারি। তাহলে সশস্ত্র বাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধানকে নিয়ে পরবর্তীতে কিন্তু বিতর্কিত মন্তব্য আমরা শুনেছি, যেটা একদিকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, অন্যদিকে দেশের নিরাপত্তাও কিন্তু ব্যাহত হয়। তো যে অনৈক্যতা তৈরি হচ্ছে আসলে শুধু রাজনৈতিক দলের সাথে না, সশস্ত্র বাহিনীর সাথেও, সেটা আসলে কিভাবে পুনর্গঠন করতে পারে সরকার? প্রথমত আমার কাছে মনে হয়েছে যে সরকারের হয়তো সদিচ্ছা নিয়ে আমি হয়তো বড় প্রশ্ন তুলব না, অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতার তো একটা বড় ঘাটতি আমি দেখতে পাচ্ছি। যে বিপুল যে সমর্থন, যেটা আপনি বললেন, ছাত্র শ্রমিক জনতার কোটি কোটি মানুষের বিশাল সমর্থন, তাদের প্রতিনিধি রাজনৈতিক দলগুলোর আমাদের যে পূর্ণ যে সমর্থন, এই সমর্থন এবং যেটা আপনি বললেন আমাদের 3 বাহিনীর সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো একটা প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে তারা যেভাবে বুক চিতিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে, সরকারকে তারা সমর্থন দিয়ে আসছে, সরকার এটাকে উপযুক্তভাবে কাজে লাগাতে পারছে না। বরঞ্চ মনে হয়েছে সরকারের মধ্যে যে নানা সরকার কাজ করে, নানা মহল কাজ করে, তারা এক প্রতিষ্ঠানকে আরেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে কিনা, একটা অনৈক্য বিভাজন, যেখানে আরও ঐক্য দরকার, সংহতি দরকার, বোঝাপড়া দরকার, এটা তৈরি করছে এবং সরকারের নিরপেক্ষতাকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করছে। অনাকাঙ্ক্ষিতভাবে সরকারকে প্রায় জনগণের নানা অংশের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। একই সাথে এমনকি সশস্ত্র বাহিনীর কেউ অনেকটা সরকারের মুখোমুখি তারা অনেকে দাঁড় করানোর একটা চেষ্টা, তৎপরতা আমরা লক্ষ্য করেছি। এগুলো কোনোটাই শুভ লক্ষণ না। আমরা একটা ঐতিহাসিক ক্রান্তিকাল পার করছি। সেই ক্রান্তিকালে অনেক ঠান্ডা মাথায় দূরদর্শিতা নিয়ে অভ্যুত্থানে যে ঐক্যটা হয়েছে, ঐক্যটা হয়তো এখন আগের মতো থাকবে না, নানা প্রশ্নে আমাদের বিতর্ক থাকবে, ভিন্নমত থাকবে, কিন্তু আমার গণতন্ত্রের প্রশ্নে, বিচারের প্রশ্ন, একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রশ্নে এবং বলতে পারেন দেশের একটা গণতান্ত্রিক অভিযাত্রার প্রশ্নে এই যে সবার যে সম্মিলিত মতামতকে কাজে লাগানো, এটাই প্রজ্ঞা, এটাই হলো স্টেটম্যানশিপ, এটাই হলো দূরদর্শিতা। জায়গাটা হলো এইখানে নানা পক্ষকে একসাথে কাজ করতে পারাটা, এটা একটা অর্কেস্ট্রার মতন, একটা সম্মিলিত দোতনা, যেটাকে অর্কেস্ট্রা বলি। সরকার এই বিশাল জায়গাটাকে, যেহেতু তারা মূল এজেন্ডার বাইরে যেটা বললাম, অনেকগুলো এজেন্ডা তারা হাজির করেছেন, যেগুলো তাদের এজেন্ডা নয়, হওয়া উচিত না, যেটা নিয়ে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে,
ইন্টেনশন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। আমি বলবো যেটা আপনি আমাকে বলছিলেন, এখন তাহলে করণীয় কী? করণীয় হবে যেসব উপদেষ্টারা বিতর্কিত হয়েছেন, দেখলাম একটু আগে বিএনপিও সেখানে বললেন, আমি অনেক আগে থেকে কথাটা বলে আসছি, তাদের উচিত হবে বিতর্কিতদেরকে সরিয়ে দেওয়া, প্রয়োজন বোধে অন্তর্বর্তী সরকারকে পুনর্গঠন করা, এক। 2 নম্বর হলো সরকারের এই জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিরাপত্তার যে প্রশ্নগুলো আছে, এ সমস্ত প্রশ্নগুলোর ব্যাপারে যেটুকু এগিয়েছেন আর একটা পাও তাদের না বাড়ানো এবং আলাপ আলোচনা করে জাগানো। আর প্রধান জায়গাটা বিচারটা জোরদার করবেন, সংস্কারটা আগামী 15 দিন 1 মাসের মধ্যে সনদটা স্বাক্ষর করব। এবং আমি ইতিমধ্যে বলেছি বাকি যে কাজগুলো থাকে আমি মনে করি ডিসেম্বর, এমনকি তার আগেও যদি সদিচ্ছা থাকে, যদি আপনি আপনার কাজের গতি বাড়াতে পারেন, তাহলে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণের জায়গাটা যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব। সরকার যদি সে পথে হাঁটতে পারে, এই সরকারকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাবো। আমরা সরকারের প্রতি সমালোচনা সত্ত্বেও আমাদের আস্থাটাকে এখনো আমরা রাখতে চাই, কিন্তু আস্থাটার মূল্যটা সরকারকে দেওয়াটা প্রয়োজন। জি, ধন্যবাদ আপনাকে জনাব হাবিবুর রহমান হাবিব। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একটা বিগত পোস্টে ফিরে যেতে চাই, যেখানে সার্জিস আলম লিখেছিলেন যে আসলে 8 আগস্টে প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পরে 9 তারিখে তিনি লিখেছিলেন, নাহিদ এবং আসিফের মন্ত্রিত্ব গ্রহণে দেশের মানুষের স্বার্থে এক ধরনের আত্মত্যাগও বটে, কারণ অন্তর্বর্তী সরকারে থাকার ফলে তারা সামনের অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য হবেন। পরবর্তীতে কিন্তু এই সিদ্ধান্ত থেকে আমরা দেখেছি যে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এবং তিনি দলের ভার নিয়েছেন, এবং এখন যে আপনাদের বিএনপির পক্ষ থেকে আরো 3 জনের পদত্যাগের কথা বলা হচ্ছে, 2 জন নেতা এবং একজন নিরাপত্তা উপদেষ্টা। আসলে পদত্যাগের মাধ্যমে কতটুকু সমস্যার সমাধান হবে এবং দেশের যে ক্রান্তিকাল চলছে সেটা থেকে আসলে জাতির যে প্রত্যাশা সেটা পূরণে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? আসলে এরা কখন কি বলে এটা মুশকিল, এক এক সময় এক এক কথা বলে। আজকে ঘোষণা দিল, এখন 2 জন যারা সরকারে আছে তারা এনসিপির কেউ না, কয়েকদিন পরে যখন পদত্যাগ করতে বাধ্যই হয় তাহলে তো এনসিপিতে যোগদান করবে নাকি? বিএনপিতে যাবে? অন্য দলে যাবে না। এই যে কথাবার্তার ভিতরে যে কনসিস্টেন্সি নেই। তো আরেকটা জিনিস হলো যে এই সরকার তার উপদেষ্টা নিয়োগ করছে অযোগ্য। আবার টিম সাজাবেন, আপনার স্ট্রাইকার ভালো, আবার ব্যাকে যে বল ঠেকাবে বা বলে যদি না মারতে পারে সে ঠেকাবে কি? গোলকিপার দুর্বল, গোল তো হবেই। তো সরকারের আছেটাকে যে দেশটা চালানোর জন্য তারা কি কোনো চিন্তা করেছিল যে আমরা দেশটা চালাবো? এই অভিজ্ঞতা তাদের নেই, চিন্তা তো তাদের ছিল না। এই বলে বিদেশি নাগরিক অর্ধেক, এই যে বিতর্কে খলিলুর রহমানকে বিতর্কের সৃষ্টি করলো, এটা নিজেরাই বিতর্কের সৃষ্টি করতেছে। একটা জিনিস বুঝতে হবে, 5 তারিখে সমস্ত রাজনৈতিক নেতারা কোথায় গিয়েছিলেন? আমি সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি একটা জিনিস আমার আপত্তি আছে, সেটা হলো প্রথমে যদি উনি তখন নিবন্ধিত না এবং সেই দল ছিল নিষিদ্ধ দল, জামাত ইসলামের নামটা আগে না বলতেন, এই বলাটা আমার প্রচণ্ড বাধা আছে, প্রচণ্ড বাধা আছে। বিএনপির নামটা আগে বলা হচ্ছিল, জামাত ইসলামকে না ডাকলে হতো, এখন তখন তারা নিষিদ্ধ ছিল, পরবর্তী সময় চিন্তা করতে পারত। এই আপার হ্যান্ডটা দিয়ে দিল, এই আপার হ্যান্ড দেওয়ার কারণে কিন্তু আজকে তাদের বিরুদ্ধে এই অভিযোগটা আসতেছে। এদেরই সঙ্গী এরা। আজকে আপনি এনসিপি বলেন আর সমন্বয়ক বলেন, ঘুরে ফিরে দেখবেন এই শিবির বিএনপির মধ্যেই এদের অধিকাংশ লোকের আত্মা এর ভিতরে লুকায়িত আছে। এবং দেখেন এদের সাথে তারা রাজনীতি করে, ভাষাটা কোথায় চলে গিয়েছে, আমরা কি শিখলাম? একজন বিদেশ থেকে একজন বলে হারাম জাদা সেনাপ্রধান, বলে না কুত্তার বাচ্চা, শেষ করি, এই যে কথাগুলো বলে, একবার ভাবছে না যে 5 তারিখে কোথায় গিয়েছিল আমাদের রাজনেতারা? মধুর ক্যান্টিন আসছিল, মশলা গেছিল, কোথায় গেছিল? সমস্ত রাজনেতারা গিয়েছিল হলো ক্যান্টনমেন্টে। আজকে তাদের বিরুদ্ধে কথা বলছেন। একদিন ব্যারিস্টার ফরাদ বলছে ক্যান্টনমেন্ট ঘেরাও করবো দরকার হলে, কুত্তার বাচ্চা সাহাবুদ্দিন চুপ। এই যে ভাষাগুলি ব্যবহার করে, এইগুলি ভাষা হলো কয়েকজন এমন ভাষা, বিচ্ছিন্ন ভাষা, এই ভাষার এদের এর ভিতরে আইসিটি মামলা হচ্ছে, এইসব ভাষা তো শোনা যায় না। শেষ করি এই বলে যে এই সমস্ত মানুষজনের কারণেই কিন্তু বাংলাদেশটা সেদিন একটা অরাজকতা একটা দেশ হতে পারতো, একটা সিভিল ওয়ারের জায়গায় যেতে পারতো, মার কাট হতে পারতো। সেদিন যদি এই সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে পিছনে না নিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, তাকে কুত্তার বাচ্চা বলা হচ্ছে, একজন মুক্তিযোদ্ধা, তারপরেও সে যদি পিছনে না নিয়ে
এই যে জাতির প্রয়োজন যে কথাটা বললেন যে আমার কাছে প্রমাণ আছে, আমি জেনেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। এত সত্য জাতিকে রক্ষা করার জন্য, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্যও কিন্তু সেদিন এই আপনার রাষ্ট্রপতি এবং 3 বাহিনী প্রধান দায়িত্ব নিয়েই কিন্তু আজকে দেশকে এই অবস্থায় স্থিতিশীল অবস্থায় রেখেছেন। আজকে তাদের সম্বন্ধেও যে সমস্ত ভাষায় আমরা কথা বলি, যারা আমরা বলি, এমন এমন কথা এমন এমন জন বলে যারা জীবনে ওই জায়গাটা পর্যন্ত যাওয়া দূরে চিন্তাও করতে পারবে না, যেমন ইচ্ছা তেমন বলে আছে। বিএনপির একটা দল, কত লোক এখানে রাজনীতি থেকে 2-3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, তাদেরকে নানানভাবে সরকারি সংগঠন থেকে বলা, এইগুলি লাগাম যদি না টানে তাহলে আমি মনে করি যে এই দেশের সামনের দিকে কঠিন অবস্থা আছে। এবং যদি এই অনৈক্য যদি এরকম বাড়তেই থাকে, যে কোনো ধরনের ঘটনা, এই যে উস্কাচ্ছে, এই যে একটা একদম ইউটিউব শুনলাম নির্বাচন হবে না, 5 বছরের জন্য এখানে তাকে রাখতে হবে, কেউ বলছে 10 বছর 15 বছর, এটা কি মগের মূল্য নাকি একটা? ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম আসলে কেন বাড়ছে অনৈক্য, যে অনৈক্যের জায়গাটা সেটি রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে ছাত্র নেতারা সবাই মিলে আইডেন্টিফাই করে সেই অনৈক্য দূর করে ঐক্যে পৌঁছাবেন এবং সেটি দেশের জন্য মঙ্গল হবে আশা করি। সেই প্রত্যাশাকে শেষ করছে আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।